ব্রাহ্মণবাড়িয়া ২ আসন নির্বাচন করবেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি জানান, প্রয়োজনে দল ছাড়বেন, তবুও নির্বাচন থেকে সরবেন না। আমি যদি এক বাপের বাচ্চা হয়ে থাকি, সরাইল আশুগঞ্জের থেকে আমি নির্বাচন করব। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর হয়ে নির্বাচনে অংশ নিচ্ছে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক রুমিন ফারহানা। আমার প্রিয় ভাই ও বোনেরা, আমি যা বলি আমি তাই করি। এটা ভালো হইলে ভালো, মন্দ হইলে আমার কিছু করার নাই। আপনারা যদি আমার পাশে থাকেন, ইনশাআল্লাহ মার্কা যাই হোক, নির্বাচন করব আমি সরাইল এবং আশুগঞ্জ। ব্রাহ্মণবাড়িয়ার রাজনীতিতে আবারও আলোচনার কেন্দ্রবিন্দু আশুগঞ্জ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বদলে যাচ্ছে এখানকার রাজনৈতিক সমীকরণ, আর সেই আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন রুমিন ফারহানা। দলীয় মনোনয়নের বাইরে গিয়ে এবার স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে নামার প্রস্তুতি নিচ্ছেন তিনি। এমন তথ্যই উঠে এসেছে বিভিন্ন রাজনৈতিক সূত্র ও গণমাধ্যমে। সাবেক সংসদ সদস্য ও আইনজীবী রুমিন ফারহানা যোগ দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীতে। বিএনপি থেকে মনোনয়ন না পাওয়ায় হতাশ রুমিন ফারহানা এখন নতুন দলে নিজের রাজনৈতিক ভবিষ্যৎ খুঁজছেন। তিনি ইতোমধ্যে জামায়াতের কেন্দ্রীয় পর্যায়ের কয়েকজন প্রভাবশালী নেতার সাথে যোগাযোগ করেছেন এবং আসন্ন নির্বাচনে দলটির মনোনয়ন প্রত্যাশা করছেন। ব্রাহ্মণবাড়িয়া ২ আসন থেকে লড়ার হুঙ্কার জানিয়েছিলেন জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক রুমিন ফারহানা, কিন্তু এবারও মনোনয়ন পাননি তিনি। দর্শক যে যেখানে আছেন, আশা করি ভালো আছেন। এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় ব্রেকিং নিউজ, আপনারা জানেন মনোনয়ন বঞ্চিত ব্যারিস্টার রুমিন ফারহানা ইতিমধ্যেই দল থেকে পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন। শুধু ব্যারিস্টার রুমিন ফারহানা নয়, রুমিন ফারহানার মতো আরো যেই সমস্ত হেভিওয়েট নেতাকর্মীরা যারা এই দলের জন্য দীর্ঘ 18 বছর কষ্ট করেছেন, এই দলের জন্য যারা দীর্ঘ 18 বছর সংগ্রাম করেছেন, আজ সুখের সময় বিএনপি তাদেরকে ভুলে গিয়েছেন এবং তাদেরকে মনোনয়ন থেকে বঞ্চিত করেছেন। এই সমস্ত হেভিওয়েট নেতাকর্মীরা তারা বিএনপি দল ছেড়ে অন্য দলে যাবার এবং যোগদান করার পরিকল্পনাও করেছে। দর্শক, ইতিমধ্যেই ব্যারিস্টার রুমিন ফারহানা জামাতের সাথে যোগদান করে এবং জামাত থেকে তিনি মনোনয়ন সংগ্রহ করেছেন। দর্শক, যে কারণে এবার বিএনপি দল কঠিন চাপের মধ্যে পড়ে গিয়েছে এবং দিশে হারা হয়ে পড়েছেন বিএনপির শীর্ষ নেতাকর্মীরা। দর্শক, বিএনপি দলের মধ্যে কি হতে চলেছে সেটা আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। দর্শক, এই বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। তার আগে আমার একটা অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিন। দর্শক, চলুন দেখে আসি জামাতে যোগদান করেছেন ব্যারিস্টার রুমিন ফারহানা এবং মনোনয়নও সংগ্রহ করেছেন, সেটা আমরা দেখবো। সেটা দেখার আগে প্রথমেই চলুন দেখে আসি বিএনপির বর্তমানে অবস্থা কেমন। বিএনপি দলের মধ্যে ইতিমধ্যে করুণ পরিণতি শুরু হয়ে গিয়েছে, ভাঙন শুরু হয়ে গিয়েছে। দলের পরিস্থিতি কি সেটা আমরা প্রথমেই দেখবো, এরপর ওই বিষয়টি দেখবো। দর্শক, ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ধৈর্য ধরে একটি লাইক এবং পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। রাজনীতিতে একটা কথা আছে, বনের বাঘে খায় না, মনের বাঘে খায়। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির জন্য এই প্রবাদটা এখন একটু বদলে গেছে। বিএনপির জন্য এখন আর মনের বাঘ নয়, বরং আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে ঘরের বাঘ। 2026 সালের নির্বাচনের মাত্র কয়েক সপ্তাহ বাকি। এই মুহূর্তে বিএনপির সবচেয়ে বড় মাথা ব্যথা কিন্তু আওয়ামী লীগ নয়, এমনকি প্রশাসনও নয়। তাদের আসলে দুশ্চিন্তা এখন দুটি: এক, মিত্রদের আবদার মেটানো, আর দুই, নিজেদের বিদ্রোহী প্রার্থীদের সামলানো। আর ঠিক এই ঘোলাটে পরিস্থিতির সুযোগ নিচ্ছে তাদের দীর্ঘদিনের পুরনো মিত্র জামায়াতে ইসলামী। বিএনপির এই বিপদে জামায়াত কি তুরুপের তাস চালছে, নাকি বিএনপি নিজেই নিজের পায়ে কুড়াল মারছে? আজকের ভিডিওতে আমরা এই জটিল রাজনৈতিক সমীকরণের ব্যবচ্ছেদ করব, তাই পুরো ভিডিও জুড়ে সাথেই থাকুন। নির্বাচনকে সামনে রেখে গুলশান কার্যালয়ে এখন ম্যারাথন বৈঠক চলছে। বিএনপির নেতৃত্বাধীন জোটের আসন ভাগাভাগি নিয়ে চলছে দড়ি টানাটানি। মজার ব্যাপার হলো, বিএনপির শরিক দলগুলোর অনেকেরই নিজস্ব কোনো মজবুত ভোট ব্যাংক নেই, কিন্তু তারা বিএনপির কাছে এমন সব আসন দাবি করছে যেখানে বিএনপির অবস্থান অত্যন্ত শক্তিশালী। জোটের ঐক্য ধরে রাখতে গিয়ে বিএনপি শেষ পর্যন্ত এমন কিছু আসন শরিকদের ছেড়ে দিয়েছে, যা নিয়ে খোদ দলের ভেতরেই বিদ্রোহের আগুন জ্বলছে।
উদাহরণ হিসেবে ঢাকা 12 আসনের কথা ধরা যাক। এই গুরুত্বপূর্ণ আসনটি বিএনপি ছেড়ে দিয়েছে ওয়ার্কার্স পার্টির সাইফুল হককে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সাইফুল হকের ওই এলাকায় 500 ভোট আছে কিনা তা নিয়ে সন্দেহ আছে। তবে সাইফুল হকের দল চীনপন্থী হওয়ায় চীনের আশীর্বাদ পাওয়ার আশায় বিএনপি এই ঝুঁকি নিয়েছে, কিন্তু মাঠের চিত্র ভিন্ন। ওই আসনে বিএনপির সাইফুল আলম নীরব 40 বছর ধরে রাজনীতি করছেন। তিনি যদি বিদ্রোহী প্রার্থী হিসেবে দাঁড়ান তবে বিএনপির ভোট কয়েক ভাগে ভাগ যাবে, আর এই সুযোগটাই নিতে ওঁত পেতে আছে জামায়াতে ইসলামী। তাদের প্রার্থী সাইফুল ইসলাম খান মিলন এই ভোট যুদ্ধের মাঝখান দিয়ে অনায়াসে জিতে আসতে পারে। অর্থাৎ বিএনপির একটা আসন নিশ্চিত হাতছাড়া হয়ে দাঁড়িপাল্লার ঝুলিতে চলে যাওয়ার সম্ভাবনা প্রবল। এমন চিত্র শুধু ঢাকাতেই নয়, সারা দেশেই। জামিয়াতুল উলামায়ে ইসলামের আমির জুনায়েদ আল হাবিবকে ছেড়ে দেয়া আসনে ইতিমধ্যেই মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির নেত্রী রুমিন ফারহানা। আবার নুরুল হক নূরের আসনে বিএনপির হাসান আল মামুন লড়বেন, এটাই নিশ্চিত। নূরের দলের রাশেদ খানকে ছেড়ে দেয়া ঝিনাইদহ 4 আসনে তো স্থানীয় বিএনপি বিক্ষোভ মিছিল করে তাকে বয়কটের ডাক দিয়েছে। বিএনপির স্থানীয় নেতাদের কথা খুব পরিষ্কার, বিগত 15 বছর জেল জুলুম সহ্য করে দল টিকিয়ে রেখেছি আমরা, আর এখন এমপি হবে অন্য দলের লোক, এটা তারা মেনে নিতে পারেন না। এর ফলে তারা স্বতন্ত্র বা বিদ্রোহী প্রার্থী হিসেবে মাঠে নামছেন। তাদের যুক্তি হলো দল মূল্যায়ন না করলেও জনগণ তাদের সাথে আছে। এতে বিএনপির ভোট সরাসরি 2 ভাগে ভাগ হয়ে যাচ্ছে, এক ভাগ ধানের শীষ বা জোটের প্রতীকে, অন্য ভাগ স্থানীয় নেতার ব্যক্তিগত ইমেজে। ঠিক এই জায়গাটিতেই জামায়াত ইসলামী তাদের সবচেয়ে সূক্ষ্ম চালটিছে। জামায়াত খুব ভালো করে স্টাডি করেছে যে বিএনপি কোন কোন আসনে শরিকদের ছাড় দিচ্ছে। তারা জানে শরিক দলের প্রার্থীদের নিজস্ব শক্তি নেই, তারা মূলত বিএনপির উপর নির্ভরশীল। সেখানে বিএনপির বিদ্রোহী প্রার্থী থাকা মানেই ধানের শীষের ভোট ভাগ হওয়া। এই সুযোগে জামায়াত ওই আসনতে তাদের হেভিওয়েট ও অত্যন্ত জনপ্রিয় ক্লিন ইমেজের প্রার্থীদের দাঁড় করিয়ে দিয়েছে। রাজনৈতিক পরিভাষায় একে বলা হয় পলিটিক্যাল অ্যাম্বুশ। জামায়াত তাদের সলিড ভোট ব্যাংক এবং কিছু ভাসমান ভোট নিয়ে অনায়াসে এসব আসনে জিতে আসার ছক কষছে। দর্শক, রাজনীতির এমন সব গভীর বিশ্লেষণ এবং পর্দার পেছনের খবর পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। এবার আসা যাক আদর্শিক লড়াইয়ের কথায়। জুলাই বিপ্লবের পর বাংলাদেশের রাজনীতিতে এক অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। গত 15 বছর আওয়ামী লীগ যে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে দেশ শাসন করেছে, এখন দেখা যাচ্ছে সেই চেতনার সুর বিএনপির কণ্ঠে। অন্যদিকে জামায়াত খেলছে ভিন্ন খেলা। তারা সচেতনভাবেই বিএনপিকে সেই পুরনো চেতনার বাক্সে ঠেলে দিচ্ছে। ফলে এক ঐতিহাসিক ভোট ব্যাংক শিফটিং বা ভোটারদের দল বদল ঘটে। অতীতে যারা আওয়ামী লীগের কট্টর সমর্থক ছিল তারা এখন ভিড়ছে বিএনপির মিছিলে, আর বিএনপির দীর্ঘদিনের ত্যাগী ও পরীক্ষিত সমর্থকরা যারা ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে অগ্রণী ছিল তারা নিজেদের আবিষ্কার করছে জামায়াতের পতাকা তলে। কিন্তু কেন বিএনপি হঠাৎ এই আদর্শিক পথ বেছে নিল? উত্তরটা সম্ভবত তাদের তিক্ত অভিজ্ঞতায় লুকিয়ে আছে। দর্শক, আপনারা জানেন মনোনয়ন থেকে বঞ্চিত হয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি কিন্তু তার আসনে অর্থাৎ ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে কিন্তু নির্বাচন করার জন্য আশাবাদী, এবং তিনি তার জনগণ, তিনি তার নেতাকর্মী এবং তিনি তার ভক্তদের সাথে কিন্তু সেই প্রতিশ্রুতি দিয়েছেন যে আমি আমার এলাকা থেকেই নির্বাচন করব। এবং তিনি বলেছেন আমি দীর্ঘ 18 বছর এই দলের জন্য কষ্ট করেছি। টকশোতে বলেন, গণমাধ্যমে বলেন, যে সময় এদেশের একটা মানুষ বলিষ্ঠ কণ্ঠস্বরে দলের কথা, দেশের কথা বলতে পারে নাই, তখন কিন্তু আমি সাংবাদিকের সামনে বলিষ্ঠ কণ্ঠে এদেশের মানুষের কথা বলেছি, এদেশের নির্যাতিত মানুষের কথা বলেছি, দলের কথা বলেছি। দলকে সামনে রাখতে গিয়ে, দলকে সামনে রাখার জন্য আমি সর্বদা হামকি দুমকি এবং সর্বদা বিভিন্ন বিপদের মুখে পড়েছি। সুতরাং আমি আশাবাদী দল আমাকে নির্বাচন করবে এবং দল আমাকে মনোনয়ন দেওয়ার জন্য তারা উপযুক্ত মনে করবেন। এবং আপনারা জানেন প্রথম দফায় এবং দ্বিতীয় দফায় যখন মনোনয়নের তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে কিন্তু ব্যারিস্টার রুমিন ফারহানার নাম ছিল না, এবং চূড়ান্ত তালিকায় যখন ব্যারিস্টার রুমিন ফারহানার আসনে যখন জুনাইদ আল হাবিবকে ঘোষণা করা হয় তখনই কিন্তু সামাজিক যোগাযোগের মাধ্যমে এটা নিয়ে তুমুল উত্তেজনা এবং আলোচনা সমালোচনার ঝড় উঠেছে। কারণ দেশের মানুষের এবং নেতাকর্মীদের ভক্তদের কথা হচ্ছে যে আমরা দীর্ঘ 18 বছর দলের জন্য কষ্ট করেছি, আর এখন অন্য কোনো লোক এসে সে মনোনয়ন পাবে এবং তাকে মনোনয়ন দেওয়া হবে, এটা আমরা কোনোভাবেই মানি না।
দর্শক, এই মনোনয়ন নিয়ে ইতিমধ্যেই দিশেহারা এবং রণক্ষেত্রে পরিণত হয়েছে বিএনপি দলের মধ্যে। ইতিমধ্যে আপনারা জানেন তারেক রহমান দেশে এসেছেন দীর্ঘ 18 বছর পরে, এবং তার এই নেতাদেরকে পেয়ে যেখানে মানুষের উল্লাস, যেখানে মানুষের আনন্দ প্রকাশ করা উচিত, সেইখানে কিন্তু ইতিমধ্যেই ভাঙনের সুর শুরু হয়ে গিয়েছে। এবং সেই সমস্ত হেভিওয়েট নেতাকর্মীরা যারা এই দলের জন্য, যারা এই দলের মানুষের জন্য কষ্ট করেছেন, ত্যাগ করেছেন, এই দলের জন্য তারা সর্বদা কষ্ট করেছেন, আজ যখন বিএনপি দল তাদেরকে ভুলে গিয়েছেন, তাদেরকে মনোনয়ন দেওয়া হয়নি, বরং এমন কাউকে মনোনয়ন দেওয়া হয়েছে যারা ছিল আওয়ামী লীগের দোসর, যারা ছিল বিএনপি দলের বিরোধী, যারা ছিল জিয়া পরিবারের বিরোধী, এই সমস্ত নেতাকর্মীদেরকেও কিন্তু মনোনয়ন দেওয়া হয়েছে। যে কারণে এটা কোনোভাবেই মানতে পারতেছে না যারা দীর্ঘ বছর এই দলের জন্য কষ্ট করেছেন, এই দলের জন্য যারা বাড়ি ছেড়েছেন, এই দলের জন্য যারা পরিবার ছেড়েছেন, আজ কিন্তু তারা রাজপথে ঝাঁপিয়ে পড়েছেন। এবং তাদের সকলের দাবি, যদি আমাদেরকে মনোনয়ন দেওয়া না হয় এবং আমাদেরকে সঠিকভাবে নির্বাচন না করে আমাদেরকে যদি উপযুক্ত মনে না করা হয়, তাহলে আমরা এই দল থেকে চিরতরেই দূরে সরে যাব এবং এই দল থেকেই আমরা একেবারে সরে যাব, এই দলের সাথে আমাদের আর কোনো সম্পর্ক থাকবে না। দর্শক, ইতিমধ্যেই কিন্তু ভয়াবহ পরিণতি শুরু হয়ে গিয়েছেন এই বিএনপি দলের মধ্যে, যে কারণে এবার জামাত কিন্তু এই মনোনয়নের ইস্যুতে কিন্তু সবচেয়ে ভালো স্থানে অবস্থান করেছে। দর্শক, এ বিষয়ে আপনার কোনো মতামত থাকলে সেটা আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে পারেন। আজ এ পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।